বাংলাদেশের তৈরি জুতো এখন হাটে ইউরোপের রাস্তায় দেখা মেলে মার্কিন বাজারে। একসময় শুধু চামড়ার জুতার দেশ ছিলাম আমরা, এখন তৈরি করছি সিনথেটিক, স্পোর্টস কিংবা কাপড়ের ফুটওয়্যারও। গেল বছর রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $2 বিলিয়ন। তারপরও সামনে নানা অনিশ্চয়তা, কাঁচামালের দাম, বৈশ্বিক মন্দা আর পরিবেশ বান্ধব উৎপাদনের চাপ উদ্যোক্তাদের ভাবিয়ে তুলেছে। টক্কর বাড়ছে লেদার আর নন লেদারের মাঝে। তাহলে বাংলাদেশ কি পরের ধাপে নিজের ব্র্যান্ড আদৌ করতে পারবে? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টেপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও আমিনুল ইসলাম শামীমকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব আমিনুল ইসলাম শামীম, শুরুতেই আপনাকে স্বাগত জানাতে চাই। আপনার সাথে আমার এই আয়োজনে প্রথমবারের মতো সামনাসামনি কথা হচ্ছে এবং বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিকে আমরা আজকে, আপনার অভিজ্ঞতা দীর্ঘদিনের আমি জানি, ওইটার লেন্সে আমরা আজকে বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে দেখতে চাই। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে, আমি দেখি গত 1 দশক বা 2 দশকে বাংলাদেশের ফুটওয়্যারের বা জুতার বা যে কোনো ধর পাদুকা যাই বলি না কেন, এটা একটা বড় বিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে। আমাদের টেস্ট চেঞ্জ হয়েছে, আমাদের সামনে যেই প্রোডাক্ট অ্যাভেলেবেল আমরা একসময় দেখতাম সেটা থাকছে না। কিন্তু আমরা যেই পরিবর্তনের ভেতর দিয়ে এসেছি, এটা কি আসলে উদ্যোক্তারা চিন্তা করে এটাকে এগিয়ে নিয়ে গেছে, নাকি আমাদের আসলে বৈশ্বিক চাহিদার পার্সপেক্টিভ থেকে আমরা আসলে ওই ট্রেন্ডে গা ভাসিয়েছি? আমরা কতটা ম্যাচিউরড হয়েছি? প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশের ফুটওয়্যারে নিজস্বতা খুবই স্বল্প, এটা উল্লেখ করার মতো না। আমরা গ্লোবাল ট্রেন্ডই ফলো করি। গ্লোবাল ট্রেন্ড ফলো করার কারণটা হচ্ছে আপনার বর্তমান যে বৈশ্বিক সোশ্যাল মিডিয়া এবং ডিজিটালাইজেশন, ইন্টারনেট প্রযুক্তি। সো একসময় ইউরোপই তো ফ্যাশনের জন্য, তো ইউরোপের ফ্যাশনটা আমাদের দেশে আসতে যেখানে 2-2.5 বছর 3 বছর লাগতো, কখনো 5-7 বছর লাগতো অতীতে, বর্তমানে এটা খুব দ্রুতই চলে আসতেছে। তো আপনি অনেক সময় দেখবেন এই গ্যাপটা এখন কমতেছে, কারণ ফ্যাশন ট্রেন্ডটা খুব কুইক ইন্টারনেটের জন্য, যেহেতু কমিউনিকেশন ফাস্ট। আমি আজকে একটা ফ্যাশন শো হইলে আজকেই আমি দেখতে পারতেছি, লাইভ সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি, এটা ডিটেল জানতে পারতেছি ইউটিউবের ভিতরে। সো ফ্যাশন ট্রেন্ডটা আসলে বৈশ্বিক। আপনি যেটা বলতেছেন, বাংলাদেশে যে পরিবর্তনটা দেখতেছেন, এই পরিবর্তনটা বৈশ্বিক পরিবর্তনের সাথেই এই ম্যাচিং করা, টিকে থাকার স্বার্থেই। কারণ কাস্টমারটা গ্লোবাল ট্রেন্ডের সাথে তার রিকোয়ারমেন্টটা সেট করে ফেলতেছে। আমরা একটা সময় দেখতাম, মানে এটা আপনি তো একেবারে সামনে থেকে দেখেছেন, যে এক সময় আমাদের জুতা মানেই ছিল লেদার, চামড়ার জুতা। এখন আবার আমরা অনেক বেশি নন লেদারের দিকে চলে গেলাম আর কি। মানে আমি জানি না এই ট্রেন্ডটা কেন আসলো। এখন কি মানে বাজারটা সমান সমান হয়ে গেছে লেদার আর নন লেদারের, নাকি নন লেদারই আসলে সামনে ডমিনেট করবে বলে আপনারা মনে করেন? যদি এটাই সম্ভাবনা থাকে, তাহলে কেন আমরা চামড়া থেকে বেরিয়ে গেলাম? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে গ্লোবাল বড় বড় ব্র্যান্ডগুলো আছে আপনার আমার খুবই পরিচিত, সে রেবক, অ্যাডিডাস, নাইকি, আপনি কখনো চামড়ার জুতা দেখছেন? খেয়াল করেন তো। খেয়াল করে নাই, সম্ভবত আমি দেখি নেই। চামড়ার খুব রেয়ার, মাঝে মধ্যে কিছু কম্পোনেন্ট টুকটাক ইউজ করছে, আর লেদারের করে নেই তা না। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমত হচ্ছে গিয়া যে গ্লোবাল একটা ট্রেন্ড, যে এটা পশুর চামড়া আমরা ইউজ করতেছি। প্রথমত হচ্ছে গিয়া যে মানুষের যে কনজাম্পশন, এটা ব্যাপক বৃদ্ধি পাইছে। ধরেন 100 বছর আগে জুতার কনজাম্পশন ছিল ওয়ার্ল্ডের টোটাল পপুলেশনের চাইতেও কম। বর্তমানে টোটাল পপুলেশনের প্রায় দ্বিগুণ। ধরেন আপনি 800 কোটি জনসংখ্যা পৃথিবীতে, আপনি ধরতে পারেন যে 1600 কোটি জুতা মিনিমাম ইউজ হইতেছে ওয়ার্ল্ডে। এর মধ্যে উন্নত বিশ্বে, বিশেষ করে ইউরোপে, পার পার্সন ইউজ করতেছে 4 থেকে 5 পেয়ার বছরে, যেখানে লেদার শু 100 বছর আগে ইউজ হইতো। তো চামড়ার তো এটা একটা প্রাকৃতিক উৎস, এটা রিসোর্সটা তো ন্যাচারাল রিসোর্সের তো অ্যাভেলেবিলিটি এত ব্যাপক না। তার চাইতে আবার সাথে সাথে যেটা হয়েছে আপনার, যেটা যে 50 দশকের পর থেকেই আপনি দেখবেন একটা গ্লোবাল ফ্যাশন ট্রেন্ড, যে মানুষ কনজাম্পশন বাড়াচ্ছে আস্তে আস্তে। যে কনজাম্পশনের সাথে সাথে মানুষের মানে আমরা যেটা বলি কনজুমারিজম বা কনজুমার ইকোনমি, এইগুলোর সাথে আপনার মানুষের ব্যবহার বেড়ে গেছে। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তনশীল তার রুচির দিক দিয়া। তো জুতার কনজাম্পশনটা ওইভাবে বেড়েছে। এখন জুতাতে আপনি যদি ব্যাপক ফ্যাশন এবং পরিবর্তন আনতে চান, নিত্য নতুন জিনিস আপনি কাস্টমারকে উপহার দিতে চান, তাহলে তো গরুর চামড়া তো এটা খুবই লিমিটেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার এইগুলা সিনথেটিক আবিষ্কার হয়।
এবং সিনথেটিক আবিষ্কারের সাথে যেটা হয় সেটা হচ্ছে কি আপনার এখানে কমফোর্ট বিবেচনা আসে। আমি স্বাস্থ্যসম্মত কিনা এটা একটু পরের ব্যাপার, বাট এখানে প্রাইসের ব্যাপার ছিল। একটা লেদার শুতে আপনি যে কমফোর্ট, আপনি 10 বা 8 পাইলেন, আমরা স্কোর করলাম কমফোর্টের দিক দিয়ে। একটা সিনথেটিকে আমি ওইখানে 8 দিতেছি, কিন্তু লেদার শুয়ের ওই 8 কমফোর্ট নিশ্চিত করার জন্য আমাকে ব্যয় করতে হবে আপনার মনে করেন বানানোর জন্য 2000 টাকা। সিনথেটিক দেখা যাবে 500 টাকায় আমি ওই কমফোর্ট দিচ্ছি এবং এটা ডেভেলপ করতে পারতেছি। তো সিনথেটিক হচ্ছে কনজামশন বেড়ে যাওয়ার জন্য এই মেটেরিয়ালগুলো আবিষ্কার হয়েছে। সাথে হচ্ছে কি আপনার প্রাইস একটা ব্যাপার, এটাও নিত্য নতুন কাস্টমার, কারণ পৃথিবীতেও তো ইরেসপেক্টিভ অফ আপনার আর্নিং, এটার সাথে তো আপনার একটা বিশাল ভেরিয়েশন আছে লো ইনকাম পিপুল থেকে হাই ইনকাম পিপুল পর্যন্ত। তো জুতা তো এখন আর আগের মতো এটা না যে সম্ভ্রান্ত লোক পরবে। একসময় আগে যেটা ছিল যে যোদ্ধারা পড়বে, জমিদাররা পড়বে, মানে যেটা আমরা বলতাম যে এটা একটা সম্ভ্রান্ত লোকজন পড়বে, হাই এন্ডের লোকজন পড়বে। বর্তমানে তো এটা না, এখন তো আপনার একদম প্রান্তিক লোক থেকে শুরু করে হাই এন্ড সবার জন্য জুতা চাই। এই যে ব্যাপক চাহিদা, তাইলে প্রাইস পয়েন্টের ভেরিয়েশন চলে আসলো। লেদার আসলে কাভার করে নাই অল প্রাইস পয়েন্ট, তখনই সিনথেটিক। আর আসার পরে দেখা গেল যে কাস্টমাররা এটা গ্রহণ করছে। একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে আমি বলছিলাম একটা যে আমাদের ফুটওয়্যারের ওভারঅল এক্সপোর্ট এখন অ্যারাউন্ড 1.7 বিলিয়ন বা $2 বিলিয়ন অলমোস্ট। এই জায়গাটাতে আমরা খুব দ্রুত এগিয়েছি বলা যাবে না, আমাদের কিন্তু মার্কেটে অনেক সামনে অনেক পোটেনশিয়াল ছিল। আমি এক সময় দেখলাম যে বাংলাদেশ লেদারে খুব প্রায়োরিটি দিচ্ছে। ট্যানারিগুলোর অবস্থা তখনও খারাপ ছিল, কিন্তু বাংলাদেশ লেদারে অনেক প্রায়োরিটি দিচ্ছিল, লেদার প্রোডাক্টসে অনেক প্রায়োরিটি দিচ্ছিল। আমরা এক্সপোর্ট মার্কেট নিয়ে এক্সপ্লোর করছিলাম। কেন, আমি যদি ফুটওয়্যারকেই খালি বলি, আমরা কেন ফুটওয়্যারের একটা বড় এক্সপোর্টিং কান্ট্রি হইতে পারলাম না? কেন আমাদেরকে মানে এই সম্ভাবনাটা আমরা আসলে কেন হারিয়ে ফেললাম? আমাদের তো চামড়াও ছিল বা সিনথেটিক প্রোডাক্ট মানে ম্যাটেরিয়ালও ছিল। আমরা সত্যি ব্যর্থ। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সেক্টরে সবাই, গভর্নমেন্ট থেকে শুরু করে 10 বছর কেন আরো 15-20 বছর আগের থেকেই এটা ব্যাপক, যে বাংলাদেশে এত চামড়া হয় উৎপাদন, আমরা যদি ফুটের ভ্যালু এডিশন করতে পারি তাইলে এই প্রোডাক্টে আমাদের ফরেন কারেন্সির একটা বিশাল। আমরা তো আগে কাঁচা চামড়া রপ্তানি করতাম, তো একটা সময় হইলো যে না ক্রাস্টের পরে হইলো যে না এখন ফিনিশ লেদার ছাড়া এক্সপোর্ট হবে না। তো বর্তমানে আবার এটা আইনগুলো একটু লুজ করা হয়েছে, যেহেতু আমরা চামড়ার ন্যায্য দাম পাচ্ছি না, এই জন্য এটা একটা ডিফারেন্ট ইস্যু। বাট চামড়াটা যে আমরা কনভার্ট করে ফুটওয়্যারে আমরা যখন এক্সপোর্ট করব, প্রথম কথা হচ্ছে গিয়া যে আমরা এই বিজনেসটা আমাদের নীতি নির্ধারকরা কখনো ভালোভাবে বুঝতে পারেন নাই। ফুটওয়্যার ব্যবসাটা রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এটা বুঝতে না পারেন, তাহলে এই ব্যবসাতে কখনো প্রাইভেট সেক্টর ভালো করবে না। এখন আপনি বলতে পারেন যে রাষ্ট্রের নীতি নির্ধারকরা বুঝার সাথে যদি এই সম্পর্ক থাকে, তাই আমাদের তো বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অনেক প্রতিনিধিত্ব আছে ব্যবসায়ীদের। আসলে এই ব্যবসাটা এক্সপ্লোর করার জন্য, ফ্লারিশ করার জন্য, এটা যে পটেনশিয়ালটা ছিল এটা আমরা যে নিব, কখনোই খুব জুৎসই পরিকল্পনা হয় নাই বাংলাদেশে। আপনাকে আমি একটা ছোট উদাহরণ দেই। 2009 সালে সম্ভবত 9 বা 10, তখন পূর্বানী হোটেলে একটা ওয়ার্কশপ হচ্ছিল যে লেদার ফুটওয়্যার নেক্সট টু আরএমজি। তখন আমি রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ অনেক লোক সব সেক্টরের ছিলেন, আমি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিরে বললাম যে লেদার ফুটওয়্যার নেভার নেক্সট টু আরএমজি হবে না। কারণ নেক্সট টু আরএমজি মানে তো হচ্ছে কি আপনাকে 30 বিলিয়ন $20 বিলিয়ন এক্সপোর্ট করতে হবে। তখনই আপনার হচ্ছে গিয়ে 77% নন লেদার ফুটওয়্যার ক্রস করে ফেলছে। তা আপনি যদি এটারে আপনি একটা আপনার ধারণাই তো লিমিটেড করে ফেলতেছেন যে লেদার ফুটওয়্যার। আপনার বলা উচিত ছিল যে লেদার অ্যান্ড ফুটওয়্যার, তাও মানিয়ে নেওয়া যায় যে ঠিক আছে লেদার তো ওভারঅল, হ্যাঁ, কিন্তু আপনার তো ধারণা প্রথম থেকেই আপনি বুঝতে পারতেছিলেন না। আপনি এই সামান্য তথ্যটুকুও আপনি জানেন না যে নন লেদার ফুটওয়্যারটা কিভাবে ডোমিনেট করতেছে ওয়ার্ল্ড মার্কেটকে। তা আপনি নেক্সট টু আরএমজি চিন্তা করতেছেন। ওনারা ভালোভাবে নেয় নেই, আমার এই ব্যাপারটা ভালোভাবে নেয় নেই। তো আলটিমেটলি দেখা গেছে এই যে যেমন গত বছর থেকে এই বছর, এই যে লাস্ট 2 ইয়ার্স আপনার সবচেয়ে বেশি 126% গ্রোথ হয়েছে এক্সপোর্টে নন লেদার ফুটে। তার মানে বুঝেই যাচ্ছে যে প্রপোর্শনেটলি এটা অনেক আগায় যাবে নিয়ার ফিউচার। 1.7 ভিতরে আপনি দেখবেন প্রায় 1 বিলিয়নই হয়ে গেছে হচ্ছে কি আপনার এই বছর, যদি টার্গেটটা ফুলফিল হয় সঠিকভাবে, দেখবেন আপনি নন লেদার ফুটওয়্যার 1 বিলিয়নের কাছাকাছি অথবা ছাড়াই যাবে। তো লেদার ফুটওয়্যার কি তাইলে মার্কেট নাই ওয়ার্ল্ডে? ইয়েস, মার্কেট আছে।
এখন মার্কেট আছে, লেদার তো শুধু আমার দেশে না, লেদার ব্রাজিল হচ্ছে, আর্জেন্টিনা হচ্ছে, ইউরোপের প্রত্যেকটা দেশে সবাই তো গরুর মাংস খায়, কেউ তো লেদারটা ফেলে দেয় না। তো লেদারটা ফেলে দেয় না, লেদারটা কাজে লাগায় কি? আপল স্টোরি বলে একটা কথা আছে, লেদারটা আপনার হচ্ছে গিয়ে যেমন আপনি ওয়ালেট মানে লেদার গুডস, সোফার কাভার, গাড়ির সিট, আপনি দেখবেন সব দামি গাড়িগুলোতে এটা একটা প্রেস্টিজ এবং একটা আপনার আপনার আমরা যেটা আপনি যেটা বলবেন যে একটা লাক্সারি, যে আমার গাড়ির কাভারটা লেদারের। তো এটাও কিন্তু আমরা পৌঁছাইতে পারি নাই। আপনি যদি লেদারটা আলাদা বিবেচনা করেন আর ফুটওয়্যারটা যদি আলাদা বিবেচনা করেন, যে এটা ফুটওয়্যারের মধ্যে সবচেয়ে কম স্প্যাক, মানে আমি বলবো আর কি টেকনোলজির দিক দিয়া নিচের দিকে হচ্ছে জুতার লেদারটা, অনেক হাই এন্ড হচ্ছে আপনার সোফার কাভার, এরপর হচ্ছে আপনার যে লেদার গুডসের লেদারগুলো হাই এন্ড, আরও টেকনোলজি অনেক অ্যাডভান্স এইগুলোতে। আমি কারণটা বলি, আমি জুতা পরে আছি, আপনার জুতাতে কখনো ফ্রিকশন হয়? এটা তো এক্সপোজ থাকে, কোনো কিছু ঘষা দেয়, মানে আমরা যেটা বলি ডলা খায় বা ফ্রিকশন বা ঘষা খায় না। তার মানে এটা আমি একটা স্পেকের কথা বলতেছি, কালার ফাস্টনেস ধরেন অনেক কম। দেন আপনি সোফায় বসে আছি, আমার বডির ওজনটা পুরোটা ফ্রিকশন হইতেছে, তার মানে এটার কালার ফাস্টনেস যেটা আমরা বলি এটা অনেক হাই হবে। ওয়ালেটটা আপনি পকেটে ঢুকাচ্ছেন, বের করতেছেন, বারবার ফ্রিকশন বেশি হবে। বিশাল সায়েন্স আপনার এবং ইঞ্জিনিয়ারিং। আমাদের দেশে একটা ইনস্টিটিউট আছে লেদারের উপরে, অনেক পুরাতন, ওনারা যথেষ্ট চেষ্টা করতেছে, বাট আরও 8-10টা শিক্ষা প্রতিষ্ঠানের মতোই আমাদের ইঞ্জিনিয়ারিং আছে। ওটা একাও ওদেরকে কিছু না বলে বলা যায় যে ওভারঅল তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই তো আমরা স্মার্ট করতে পারি নাই। একইভাবে গ্লোবাল কম্পিটিশনে আমাদের তো প্রথমে জ্ঞান দরকার, জ্ঞানের জন্য এই কলেজটাও সেই যুগোপযোগী করতে পারে নাই। আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা চামড়ার দাম এবং জুতার দাম নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন স্টেপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও আমিনুল ইসলাম শামীম। আমি বলছিলাম আমি একটু দাম নিয়ে কথা বলবো। আপনি যেটি বলছিলেন বা বিশ্ব বাস্তবতায় আমি যেটি দেখছিলাম, একটা জিনিস তো আমরা কোরবানির সময় খুব ভালো মতো দেখতে পাই এবং একদম অফিসিয়ালি আমাদেরকে স্টেটমেন্ট দেওয়া হয় যে বাংলাদেশের চামড়ার দাম খুব কম, চামড়ার ভালো দাম পাওয়া যায় না। তার মানে হচ্ছে একজন যখন কাঁচা চামড়াটা কিনে নিচ্ছেন, আমাদের ট্যানারির উদ্যোক্তারা বা আমাদের ফুটওয়্যার ইন্ডাস্ট্রির উদ্যোক্তারা, তারা আপনারা যখন কিনছেন আপনারা রিজনেবল দামে পাচ্ছেন, এটা আমি ধরে নিচ্ছি। এট দ্য সেম টাইম লেদারের একটা জুতা যখন আমি কিনতে যাই, সেটার দাম শুনলে মাঝে মাঝে আকাশ থেকে পড়তে হয়। মানে একটা চামড়া দিয়ে হয়তো 5 থেকে 6টা, আমার খুব যতটুকু জ্ঞানে কুলায়, এর বেশি জুতা তৈরি করা সম্ভব না। তাহলে আমাদের দেশে লেদারের জুতার বা নন লেদারের দামও এখন আমি দেখতে পাচ্ছি এক ধরনের হাই রাইজের দিকে যাচ্ছে। এতটা দাম আমরা আসলে কেন সামাল দিতে পারছি না? আসলেই কি দাম এতটা হওয়া উচিত? কাস্টমাররা কিন্তু খুব কনফিউজড। এই মেটেরিয়ালের দামের কন্ট্রিবিউশনটা আপনি যখন কনজিউমার হিসেবে জুতাটা পায়ে দেন, ধরেন টোটাল এমআরপি যে রিটেল প্রাইসটা হয়, তো আপনি প্রথমেই ধরেন গভর্নমেন্ট ব্যাট হিসাবে এখানে 15% নিচ্ছে, যেহেতু ব্র্যান্ড, ভালো জুতা হইলে এটা ব্র্যান্ড 100% ব্যাট দিতে হবে। তো ব্যাট ট্যাক্স এইগুলোর আনুষঙ্গিক বিভিন্ন বিষয় মিলে এখানে 20%-এর উপরে আছে। তার মানে হচ্ছে কি 1000 টাকার জুতা আপনি এখানেই দেখেন 20% হইলে আপনার হচ্ছে কি 800 টাকা আসলে আপনি পাইতেন। 800 টাকার ভিতরে আপনি দেখবেন যে আপনি যেটা লেদার সস্তা বলতেছেন, এটার কন্ট্রিবিউশন হইতেছে কি আপনার 800 টাকার মধ্যে 100 টাকা। তো বাকি যে 700 টাকা, এই 700 টাকাটা কোত্থেকে আসতেছে? ধরেন আপনার ফ্যাক্টরিতে, আমি খুব র্যাপিড কিছু জিনিস বলে যাই, পৃথিবীর অন্য জায়গা থেকে কেন আমাদের এইসব ঘটে। পৃথিবীর কোথাও আপনি জানেন বিদ্যুৎ একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের দেশের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদের পিডিবির বা আমরা বিদ্যুৎ ইউজ করতেছি, গভর্নমেন্টের বিদ্যুৎ। তো এই বিদ্যুতের জন্য আমরা বিল পে করতেছি, সাথে ফুল ক্যাপাসিটি আমার ডেভেলপ করতে হয় আমার প্রাইভেটলি, যেটা ক্যাপটিভ পাওয়ার বলতেছে, জেনারেটর। পৃথিবীর সফল কোনো দেশেই আপনি এটা শুনবেন না, এরা জানেও না। এরা বলে তোমরা সবাই বিদ্যুৎ উৎপাদন করো কেন, চায়নাতে জিজ্ঞেস করে যে সবাই দিক জেনারেটর কিনো, ঘটনা কি, তোমাদের বিদ্যুৎ নাই বলে আছে বলে, তাই না? ব্যাপারটা বুঝছেন? তো আপনি একদিকে বিদ্যুতের মধ্যে কস্টলি জিনিস আপনি গভর্নমেন্টের কাছ থেকেও দামে ইন্টারন্যাশনাল প্রাইসেই কিনতেছেন, সাবসিডি বুয়া কথা, অনেক অনেক মানে গভর্নমেন্ট তো লস কোত্থেকে দিবে, রাষ্ট্র এত টাকা পাবে কোত্থেকে? তো আমাকে সে ন্যায্য দামটাই নিচ্ছে ধরেন, তা আবার আমার ক্যাপটিভ ক্যাপাসিটি প্যারালাল ডেভেলপ করতে হচ্ছে।
আপনাকে পাহারা দেওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করছে। ওই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কীভাবে মেনটেন করতে হয় আমরা সবাই জানি, বাংলাদেশি তো আমরা জানি, কস্টলি। আমার সরকার তার রাজস্ব দিয়ে মেনটেন করতেছে। আবার আপনি ধরেন এলাকার প্রভাবশালী মানুষকেও আমার মেনটেন করতে হচ্ছে আমার ফ্যাক্টরির নিরাপত্তার জন্য। এগুলো কিন্তু ইস্যু। আচ্ছা, আমি আপনার যে প্যারালাল কস্টগুলো বলতেছি, যেগুলো একটা হইলে আরেকটা হওয়ার কথা না, বাট আমাদের দেখা যাচ্ছে এরকম সব ক্ষেত্রেই আমরা ডাবল আমাদের প্রত্যেকের ব্যবসাতে মিসেলিনিয়াস কস্ট একটা আছে, ভয়াবহ। মিসেলিনিয়াস কস্ট মানে হচ্ছে কি যে আপনি যদি অডিট করেন আমারে, তা আমি বলতে পারবো না মানে এটা কোথায়, আমি বলতে পারবো না এইরকম এক্সপেন্ডিচার কেন থাকবে, মানে বলতে পারবো না মানে কি, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এটা মিসেলিনিয়াস মানে এটা এবং এটা দিন দিন বড় হচ্ছে আমাদের। এগুলো কে দিচ্ছে আলটিমেটলি দিন শেষে? অন্যান্য র ম্যাটেরিয়াল না, কে এই প্রাইসগুলো কে দিচ্ছে? কাস্টমার। আপনি একটা রিটেইলের দোকান নেবেন, আপনি একটা ভালো পয়েন্টের দোকান, আপনি কি জানেন যে বাংলাদেশে গুলশানে বড় বড় ব্র্যান্ড পর্যন্ত সার্ভাইভ করতে পারে না? আপনারা বলতেছেন অনেক দাম। গুলশান বনানীতে এই প্রাইসের এই প্রফিটে ভালো ভালো ব্র্যান্ডও খুব স্ট্রাগল করে। আপনি যে ব্র্যান্ডগুলোর কথা বলতেছেন আমাদের দেশের প্রতিষ্ঠিত, এরাও টিকতে পারে না। তো এটা আসলে অনেক একটা টোটাল একটা এফেক্ট এই প্রাইসিং এর ব্যাপারটা। আমি একটু প্রশ্ন জুড়ে দিই। আমাদের ফুটওয়্যার ইন্ডাস্ট্রি তো বেশ বড় সড়ো হতে নিয়েছিল, লেদার ইন্ডাস্ট্রি অনেক অ্যাক্টিভ ছিল। আমরা কেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা বড় খাত তৈরি করতে পারলাম না? আমি সোলের কথা বলছি, আমি অন্যান্য অ্যাক্সেসরিজের কথা বলছি, আরো তো অনেক ধরনের ম্যাটেরিয়াল আপনাদের জুতায় লাগে। কেন ইন্ডাস্ট্রিটা তৈরি হলো না? নাকি তৈরি হয়েছিল হারিয়ে গেছে? মানে এক কথায় আনসার যদি দেই আপনার, সেটা হচ্ছে গিয়া যে জ্ঞানকে প্রাধান্য দেয়, নলেজকে এই শতাব্দীতে সার্ভাইভিং এর সবচেয়ে প্রধানতম মাধ্যম কনসিডার করে রাজনীতিবিদরা যতদিন দেশ চালাবে না, আসলে আপনার এইসব প্রশ্নের উত্তর এগুলো ঘন্টার পর ঘন্টা দেওয়া যাবে। এইগুলো সব কিছুর গোড়াটা হচ্ছে আপনার আমাদের রাজনীতিবিদরা অর্থনীতি বান্ধব না। ওনারা আসলে ওনাদের পারসেপশন তো আলটিমেটলি ওনাদেরই তো রিফ্লেকশনটা গিয়ে আমলাদের উপরে পড়ে। তো আমাদের দেশ তো মোস্টলি ধরেন আপনি এইগুলার ব্যাপারে ডিসিশন মেকিংয়ে আমাদের আমলা এবং আমাদের রাজনীতিবিদরা, এই তো ওনাদের দৃষ্টিভঙ্গি যদি দেখেন, ধরেন আপনি একটা আলোচনায় গেলেন, আপনার কাছে মনে হবে আপনি অপরাধী, আপনি খুব সম্মানিত না, কোথাও না, আপনি একটা থানায় গেলেও না, আপনি একটা গভর্নমেন্টের কোনো অফিসে যান, আপনি পরিচয় দেন সিইও, আপনি পরিচয় দেন এমডি, মনে হয় না, মানে কালচারটা নাই আর কি। অথচ দেখেন আপনি আমাদের দেশের লোকাল একটা গ্রামের পর্যায়েও যদি যে কোনো পার্টির ভাইস প্রেসিডেন্ট, আমরা তো ট্রোল করি এগুলো নিয়ে না, সবাই চিনে, কারণ ক্ষমতা আছে তার হাতে পাওয়ার আছে। কিন্তু এই পাওয়ারটা তো অকার্যকর, এটা তো মেধার উপরে নির্ভর করে না, জ্ঞানভিত্তিক না। এখন আপনি বলতেছেন অপ্রাসঙ্গিক লাগতে পারে, যেটার সাথে কেন বলতেছি, আমরা দেখতে পাই যে কিভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, আমরা দেখতে পাই যে এই একটা মানে আমরা যেটা বলি যে শুধু সুশাসনের অভাবে আমরা দেখতে পাই, পরিষ্কার দেখতে পাই যে কিভাবে আমি বৈশ্বিক কম্পিটিশন থেকে অনেক শুধু পিছায় না, অনেক পিছায় আছি। আপনি প্রথমেও প্রশ্ন করছিলেন যে আমরা গত 10 বছরে তো অনেক আগায় যাওয়ার কথা। আগায় যাওয়ার কথা, আপনাকে আমি 101টা কারণ বলতে পারবো কেন আগায় যায় নাই। একমাত্র কারণ বলি, একটা সময় ধর নীলমণি আমাদের একটা লেদার এন্ড ফুটওয়্যার কলেজ ছিল, এখন তো হচ্ছে টেকনোলজির জমানা না। তো এই জমানাতে আপনি কি জানেন যে একটা সেমিনার, একটা সিম্পোজিয়াম, একটা ওয়ার্কশপ এই সেক্টরের উন্নতির জন্য কোনো একটা গবেষণা ওইটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছে, আপনি কখনো শুনছেন যে হইছে ওইখানে, যে কার্যকর ব্যবসাতে হেল্প করতে পারে? আপনাকে তো ব্যবসার জন্য আপনাকে অনেক ধরনের পরামর্শ দিতে হবে। একসময় ইউরোপ প্রোডাকশন করতো, আজকে থেকে 60 বছর আগে ইউরোপরা নলেজটা শেয়ার করতো, বিভিন্ন কারণে সেটা শেয়ার করতো। বর্তমানে তো ওরা তো ছেড়ে দিছে ম্যানুফ্যাকচারিং, চায়নার কাছে আসছে, চায়না এটা ফ্লারিশ করছে, কিন্তু চায়না জ্ঞানটা তার সিস্টেমই আপনার ওইরকম শেয়ারিং হয় নাই। সে শেয়ার করছে এটা মেশিনারিজ, পণ্য শেয়ার করছে, সে কিন্তু টেকনোলজি শেয়ার করে নাই, যে সে কীভাবে গ্রো করতেছে, এই কাজটা করতেছে। এখানে অনেক জ্ঞানের ব্যাপার রয়ে গেছে। এরপরে ধরেন আমরা দেখতে দেখতে শিখতেছি, করতেছি, এটা দেখে দেখে শিখে করার মতো না। বাংলাদেশে বহু কোম্পানি আছে, বহু কোম্পানি না, আমি কয়েকটা প্রমিনেন্ট কোম্পানি যারা ডেইলি 25,000 পেয়ার জুতা বানাইতো আরো 10 বছর আগে, ডেইলি 25,000 পেয়ার অফ শু এক্সপোর্ট করছে বানায়া আরো 10 বছর আগে, বর্তমানে 6 থেকে 7,000 বানায়। তা আপনার এই অধঃপতনটা কেন? তো এগুলো এক কথায় বলতে গেলে হচ্ছে কি যে আপনি সুশাসন নিশ্চিত না করলে আপনার
মেধার প্রাধান্য পাবে না রাষ্ট্রযন্ত্র, আপনার মেধার মূল্যায়ন হবে না, মেধারে ইজ্জত করবে না। এইগুলো না করলে আলটিমেটলি আপনার এগুলো তো একটা টোটাল এফেক্ট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কি জানেন, বৈশ্বিক যে বিজনেসটা আসে আমাদের দেশে, আমরা তো গার্মেন্টসের পরে আমাদের দেশের জন্য সবচেয়ে উপযুক্ত খাতটাই হচ্ছে ফুটওয়্যার। আমি এটার একটা অ্যানথ্রোপোলজি আপনাকে শেয়ার করবো এখন। এটা খুবই দুর্দান্ত একটা অ্যানথ্রোপোলজি আছে, বিজনেস অ্যানথ্রোপোলজি আছে। পৃথিবীর ইতিহাসে যেই সব দেশ জুতা উৎপাদন এবং বিপণনে, ধরেন উৎপাদন এবং এক্সপোর্টে ডমিনেট করছে, এই দেশগুলো পরবর্তীতে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। ইটালি, স্পেন, রাশিয়া, আমেরিকা, ইউকে, হল্যান্ড, চায়না। আমি আসতেছি, ওরা প্রথম দিকের শুরুর দিকে। এর পরবর্তীতে এরা যখন একটু অন্য হাই এন্ডের ব্যবসায় চলে গেল, ব্যবসা তো পরিবর্তন হতেছে, টেকনোলজি আসলো, থার্ড রেভলিউশনের পরে কম্পিউটিং এবং এটার ফেসিলিটি, তারা তো জ্ঞান ভিত্তিক শুরু হয়ে গেছিল তখন ইউরোপ, তখন তারা অ্যাডভান্স জায়গায় ব্যবসাটা শিফট করলো, এগুলা ছেড়ে দিল। কোরিয়া, তাইওয়ান মোস্টলি এরা ডমিনেট করছে। দেখেন কোরিয়া, তাইওয়ান কিন্তু জুতাতে ডমিনেট করছে ওয়ার্ল্ডে, তারাও হাই এন্ডে চলে গেছে। হাই এন্ড আমি বলতেছি মোর ভ্যালু এডিশন, নলেজ বেস, আরও অ্যাডভান্স বিজনেসে চলে গেছে। তারা এটা ছেড়ে দিয়েছে, আস্তে করে চায়না নিয়ে গেছে ট্রান্সফরমেশনটা, মানে চায়না নিয়ে গেছে। চায়না যখন করছে, একা পৃথিবীর টোটাল এক্সপোর্টের 70% সে একা করছে। এখন সে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, সেও হাই এন্ডে চলে যাচ্ছে। বাট তার দেশের যেহেতু পপুলেশন সাইজ অনেক বিগ, সো এদের এমপ্লয়মেন্টের জন্য সেইটা ছাড়বে না সহজে। ফুটওয়্যারটা এখানে ভ্যালু এডিশনটাও হয়, গার্মেন্টস ছাড়তে পারে, আদার্স আরও অনেক কিছু আছে ছাড়বে, বাট এইটা সহজে ছাড়বে বলে আমার মনে হয় না। বাট কিছু তো ছাড়বে। তো চায়না আজকে অর্থনৈতিকভাবে কোথায় গেছে? এরপরে যেই সব দেশ চেষ্টা করতেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল, এরপরে আপনার হচ্ছে গিয়ে এইসব দেশ চেষ্টা করতেছে। আপনি খেয়াল করে দেখবেন ভালো করতেছে ইন্দোনেশিয়া, অর্থনৈতিকভাবে উঠতেছেও ইন্দোনেশিয়া। আমরা ভালো করতেছি না, আমরা আসলে উঠতেছিও না। কারণ হচ্ছে কি, আপনার জুতার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এটার বিপণন পর্যন্ত এই টোটাল বিজনেসটা ইন টার্মস অফ ম্যানেজমেন্ট এত ক্রিটিক্যাল যে এইটা যদি ম্যানেজ করা কেউ শিখে ফেলে, অন্য অনেক ব্যবসাতে সে খুব ভালো করবে, অনেক ব্যবসাতে। এইটা টেকনোলজি এত ভেরিয়েশন, মেশিনারিজে এত ভেরিয়েশন। ধরেন একটা জুতা বানাইতে গেলে মিনিমাম ধরেন হচ্ছে গিয়ে স্কিল, আর স্কিল মানে হচ্ছে, ধরেন একটা স্কিল আমি যদি বলি, শুধু ধরেন 20 থেকে 25টা স্কিলের একখানে একটা সিনক্রোনাইজ ইউটিলাইজেশনটা একটা জুতা হয়, উঠতে 120, 25, 30টা স্কিল। এবং মেশিনারিজ, আপনি শু ফ্যাক্টরিতে গেলে আপনি দেখবেন প্রচুর আইডেল মেশিনারিজ পড়ে গেছে। এর মানে এটা না যে এটা প্রয়োজনীয় না, মেশিনারিজের ভেরিয়েশন, এখানে টেকনোলজির ভেরিয়েশন। যেমন মনে করেন আমাদের ইনজেকশন মোল্ডিং আমরা যে আউটসোল বানাই, এটা যে স্ক্রু ব্যারেল, এটার টেকনোলজি হচ্ছে যে কামান বানায়, এই যে মিলিটারি উইপন বানায়, ওই টেকনোলজির দ্বারে কাছে, মানে এটা ম্যানুফ্যাকচারিং। তো আমি কেন বলতেছি, ইভেন কি আপনি জুতার অ্যাকাউন্টিং সিস্টেমটা, কন্ট্রোলিং সিস্টেমটা, এগুলো অনেক পার্থক্য দেন আদার বিজনেস, অনেক পার্থক্য। আমি যারা বিজনেস নিয়ে, যেহেতু আপনি প্রোগ্রামটা করেন, আমি একটা কথা বলি, আপনি অবাক হবেন। ধরেন বাংলাদেশের বড় ব্র্যান্ড অ্যাপেক্স, বাটা, আমরা স্টেপ ফুটওয়্যার আছি। আমি অ্যাপেক্স বাটার কথাই বলি, ওরা যে ব্যবসা করে দোকানে অনেক ধরনের জুতা সাজায় রাখে না, বাটা অ্যাপেক্স মোটামুটি সমান সংখ্যক জুতাই রাখে, ধরেন 5 থেকে 6 হাজার জুতা। আচ্ছা, এর জন্য মেটেরিয়াল কয়টা লাগে? কোকাকোলা যে বানান আপনি, কিংবা একটা চিনির ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, আপনি কাগজের কারখানা, কিংবা আপনি ধরেন হচ্ছে গিয়ে ইভেন গার্মেন্টস, আপনার নাম্বার অফ ইনভেন্টরি কি? 10টা 15টা থেকে শুরু হয়, 100, 150, 200 শেষ। জুতার নাম্বার অফ ইনভেন্টরি, নাম্বার অফ মেটেরিয়াল হচ্ছে আপনার বাটা অ্যাপেক্সে। আমি কাজ করছি, আমি জানি, আমারটা নাই বললাম, আমরা একটু ছোটো সাইজে স্টেপ ফুটওয়্যার, ছোটো, আমারটা নাই বললাম, 6000-এর উপরে। আপনি এটা কন্ট্রোল করবেন কিভাবে? এটা কনজামশন থেকে শুরু করে এটার মানে বিভিন্ন অ্যাসপেক্ট আছে, তো এগুলো ম্যানেজমেন্ট আছে ইনভেন্টরির। 6000 মেটেরিয়াল কীভাবে করবেন? এটা ডিফারেন্ট। আপনি ওই চিনির ফ্যাক্টরিতে 50টা র মেটেরিয়াল, আপনার যে মেনটেন, আপনার যে প্রায়োরিটি, আপনার আর্জেন্সি, এইটার সাথে এটার অনেক পার্থক্য। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই জায়গাতে আমি শেয়ার না করলেই না হয়, যে এটার সাথে আপনি মনে করেন এসকিউ বলি আমরা, স্টক কিপিং ইউনিট। আপনার ধারণা জুতা কতটা আছে অ্যাপেক্স বাটা? স্টক কিপিং ইউনিট, আমি বললাম যে প্রায় 5 থেকে 6000 স্টাইলের জুতা এরা ব্যবসা করে না, অনেক বড়। 5টা করে সাইজ আছে না, প্রত্যেকটা সাইজের আলাদা আলাদা কাস্টমার না, তো 6টা করে সাইজ হইলে আপনার 5 6 30, 25 থেকে 30 হাজার এসকিউ।
যারা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন এগুলোর উপর কাজ করে, এই যে ব্যাপক র মেটেরিয়ালের যোগান থেকে শুরু করে বানানো এবং এটা বিক্রি, এবং বিক্রি করতে গিয়ে কাস্টমারের মাইন্ড রিড করা, এখন অনেক ভেরিয়েশন, প্রোডাক্টে ভেরিয়েশন, কাস্টমারের মাইন্ড রিড করা অনেক, এই ব্যবসাটা না সত্যি সত্যি অনেক স্মার্ট মানুষ দরকার। জনাব শামীম, আমরা একটা বিরতি নিতে হচ্ছে। ইয়াং জেনারেশন এই সেক্টরে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে সেটা নিয়ে আমি আপনাকে আলাদা প্রশ্ন করবো। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আমরা আরেকটা আলোচনা করবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন স্টেপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও আমিনুল ইসলাম শামীম। আমরা তো ফুটওয়্যার নিয়ে অনেক কথা বললাম, আমরা একটু র্যাপিড ফায়ার কোশ্চেন করে আমাদের সব অতিথিদেরকে নতুনরা এই প্রশ্ন পাঠায়। আমি আপনাকে করছি প্রথম 10টা প্রশ্ন, 10টাই প্রশ্ন, প্রথম না মোট 10টা প্রশ্ন। প্রথম প্রশ্ন করছি, এক, আপনার প্রিয় জুতোর ধরন কি, ফর্মাল, ক্যাজুয়াল নাকি স্নিকার্স? স্নিকার্স। দ্বিতীয় প্রশ্ন, যদি আপনি নিজের একটা জুতার ব্র্যান্ড আরেকটি চালু করতেন, সেটার মূল ফিচার কি হতো এখনকার বাস্তবতায়? মূল ফিচার হতো দামে কম, ডিউরেবল, বাট মানুষকে যেন এনার্জি ব্যাক করতে পারে। মানে দ্যাট ইজ এ টেকনোলজি, যে ওই জুতা পরলে পরে আপনি ধরেন নর্মাল ট্রেডিশনাল জুতা পরলে 10 কিলো হাঁটলে টায়ার্ড হবেন, আপনি ওইখানে 12 কিলো হাঁটলে পরে টায়ার্ড হবেন। আমি চাই যে এখন টেকনোলজি মানুষকে এনার্জি ব্যাক করুক, এনার্জির শর্টেজ আছে দুনিয়াতে। নিঃসন্দেহে। 3 নম্বর, এই মুহূর্তে ফুটওয়্যার ইকোসিস্টেমে যদি খরচ করার কথা বলা হয়, আপনি কোনটিতে বিনিয়োগ করবেন, উৎপাদনে, ডিজাইনে নাকি রিসার্চে? ডিজাইনে প্রথমত। ডিজাইনে ইনভেস্ট করবেন। লেদার বা নন লেদার, কোনটির ভবিষ্যৎ ভালো? নন লেদার। 5 নম্বর, বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রির সবচেয়ে শক্তিশালী দিক কোনটি, শ্রমশক্তি নাকি অভিযোজন ক্ষমতা? শ্রমশক্তি। 6 নম্বর, আপনার কাছে সাফল্যের সংজ্ঞা কি? আমার কাছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে যে যেই কাজটা করার পরে আমার আনন্দ লাগে, আমার ভালো লাগে, আমার আগ্রহ উত্তর বৃদ্ধি পায়। সোজা কথা, আমার কাছে সাফল্য মনে হচ্ছে যদি কোনো বিষয়ে আমি আগ্রহ পাই, সফলতা মাস্ট। আর সফলতা মানেই হচ্ছে আনন্দ। ওকে। 7 নম্বর প্রশ্ন, তরুণ কর্মীদের মধ্যে কোন গুণটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, কোনটা আপনাকে বিব্রত করে? তরুণ কর্মীদের মধ্যে মানে এই জেনারেশনের তরুণ কর্মীদের মধ্যে হচ্ছে গিয়ে যে আমার কাছে মনে হয় যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা বলি যে ব্যাড এক্সপিরিয়েন্স নাই এদের মধ্যে, যেটা আমরা খুব ভয় পাইতাম যে ব্যাড এক্সপিরিয়েন্স, সেটা আমরা বলি, আমি জানি না এটা বাংলা কিভাবে বলবো বা ইংলিশেও কিভাবে বলবো, আমরা দুষ্টু বুদ্ধি আর কি, একটু কম দুষ্টু বুদ্ধি, ক্লিকবাজি, এগুলো এই জেনারেশনের মধ্যে কম দেখতেছি, যেটা আমাদের জেনারেশনে ছিল। আমরা কাজ করতাম বেশি, অন্যের অনিষ্ট নিয়ে, অন্যের সফলতা নিতে ঈর্ষান্বিত হইতাম, অন্যের অনিষ্ট করার জন্য চিন্তা বেশি করতাম। এজ এ হোল নেশন বা এজ একটা টিমওয়ার্কে আমাদের পার্টিসিপেশনটা সবসময় দুর্বল থাকতো আমাদের জেনারেশন। আমরা পারতাম না, টিমওয়ার্ক আমাদের খুব দুর্বল ছিল, মানে যেগুলো সফলতার জন্য খুব জরুরি। বাট এই তরুণরা, বিশেষ করে এই রিসেন্ট যে ঘটনাটা, এইগুলো তো তাদের ভিতরে যে অনেক বৃহত্তর জাতি গঠনের জন্য যে টিম ওয়ার্ক, আমি এটা দেখতে পাচ্ছি এবং আমার খুব পছন্দ, আমি খুব সফল। আমার নিয়োগের মধ্যে একটা কৌশলগত নিয়োগ হচ্ছে আপনার ইয়াং জেনারেশন, যেটা জেড সবাই বলতেছে, আমি নিয়োগ করতেছি। সবাই যেখানে খুব বলতো যে এরা আসলে এই দুনিয়াতে নাই, আসলে ওরা একটা অন্য দুনিয়াতে, যেই দুনিয়াতে আমরা ছিলাম না, ওদেরকে খুঁজে বের করে নিয়ে আমরা ওই দুনিয়াতে নাই দেখে আমরা মনে করতাম আমার দুনিয়াতে নাই মানে সে আসলে দুনিয়াতে নাই না, তার একটা দুনিয়া আছে। এবং এই দুনিয়াটা সম্ভবত এরা ওই দুনিয়াটা হচ্ছে বাউন্ডারি ছাড়া, ওই দুনিয়াটা হচ্ছে গ্লোবাল, ওই দুনিয়াটা হচ্ছে ধর্ম বর্ণ কালার, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একটা বেটার ওয়ার্ল্ডের স্বপ্ন দেখে। আমরা র্যাপিড ফায়ারে আছি, আরেকটা ছোট্ট প্রশ্ন করেছিলাম এটার সাথে, তাদের কোন দিকটা আপনাকে বিব্রত করে, ভালো লাগে না? তাদের কোন দিকটা বিব্রত করে সেটা হচ্ছে কি আপনার, আমার মনে হচ্ছে ভাষা। আচ্ছা, এই সময় ভাষার বিকৃতি ঘটতেছে তাদের মুখে অনেক ধরনের। ওকে 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 8 নম্বর প্রশ্ন, একজন লিডারকে আপনি কিসের ভিত্তিতে মাপেন, ফলাফলে নাকি মানুষের উপর প্রভাব ফেলার উপরে? মানুষের উপর প্রভাব ফেলার ব্যাপারে। আপনি অবসরে কি করেন? 9 নম্বর প্রশ্ন। অবসরে অবশ্যই বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য অলওয়েজ পড়াশোনা করি, অল্প হোক, অল্প পরিসরে হোক, পড়াশোনা করি। আর ওই যেটা পড়ি ওইটা নিয়ে চিন্তা করি, এবং ওই পড়ার তথ্য খোঁজার জন্য সোশ্যাল মিডিয়া, বর্তমানে চ্যাট জিপিটি থেকে শুরু করে যত ধরনের ডিজিটাল রিসোর্সগুলো আছে, আমি এগুলোর ভিতরে সার্ফিং করি। নলেজ গ্যাদার করেন। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। যদি আপনার হাতে বিনিয়োগের পর্যাপ্ত টাকা থাকে, শর্ত একটাই, নতুন প্রজন্মের জন্য আপনাকে একটা ফুটওয়্যার ইনোভেশন ল্যাব তৈরি করতে হবে, আপনি কোথায় করবেন এবং সেখানে কি শেখাবেন? প্রথমত হচ্ছে ফুটওয়্যার ইনোভেশন ল্যাব
আচ্ছা ফাইন, তো এটা আমি করলে হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে দারিদ্রতা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় অ্যাসেট। আপনি বলবেন দারিদ্রতা অ্যাসেট কিভাবে? দারিদ্রতা অ্যাসেট হচ্ছে দরিদ্র মানুষগুলোই বড় হওয়ার স্বপ্নে বিভোর থাকে এবং কঠিন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এরা তৈরি থাকে। সবচেয়ে দারিদ্র পীড়িত এলাকাতে গিয়ে আমি ইয়াং জেনারেশনকে নিয়ে আমি এমন একটা ল্যাব বা রিসার্চ প্রতিষ্ঠান করতাম যাতে করে আপনি বাইরে থেকে দেখলে গ্রামের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারটাই দেখতেন, বাট আমি ওই গ্রামের ভিতরে মানে ব্যাপারটা হচ্ছে কাউকে আমি বাস্তুচ্যুত করতাম না। মানে তুমি ফ্যাক্টরিতে কাজ করার জন্য গড় থেকে বাইরে ঢাকা শহরে চলে আসবো, আমি এটা করব না। কারণ বাংলাদেশে এটা সবচেয়ে বড় হেডেক, সবাই সিটিতে আসে, শহরে আসে কাজের জন্য। আর আমার প্ল্যানটা হচ্ছে যে আমি কাজটাকে গ্রামে নিয়ে চলে যাব, এবং এটা শুধুমাত্র পৃথিবীর যদি একটা দেশে সম্ভব হয় এইসব ম্যানুফ্যাকচারিং মানে কাজ টেকনোলজি আমি জনগণের কাছে নিয়ে যাব, সেটা বাংলাদেশে সম্ভব, ফিজিবল। কেন? জনসংখ্যার ঘনত্বের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি এই টেন্ডেন্সি ব্রেক না করা হয় তে ইনডাইরেক্টলি আপনার ইনফ্রাস্ট্রাকচার কলাপস করবে, আমরা কিন্তু আগাইতে পারবো না। সো তরুণদের জন্য আমি যেটা করব যে আমার একটা ব্রেইন চাইল্ড ফ্যাসিলিটি এবং একটা টেকনোলজি বেস একটা কল্পনা আছে, আমি এইটা নিয়ে ওই একটা দারিদ্র পীড়িত অঞ্চলের তরুণদের কাছে চলে যাব। ডেফিনেটলি আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গেছে। আমি এবার একটু আবার এই তরুণদের যে কথা আপনি বলছিলেন তাদের ক্ষেত্রে আমি আসি। আপনি একটা কথা বলছিলেন যে এখনকার যে প্রজন্ম, আমি অনেকের সাথে কথা বলি, আপনি বলছেন যে লেদার টেকনোলজি নিয়ে আমাদের খুব বেশি দূর আমরা এগোতে পারি না, আমরা একটা জায়গায় আটকে আছি। আবার যারা ইয়াংরা আছে তারাও আসলে ফুটওয়্যার খাতে বড় ক্যারিয়ার করতে তার আগ্রহী নেই। তারা মনে করে এই খাতটা অনেক ছোট, তাদের ক্যারিয়ার শুরু না হতে হতেই শেষ হয়ে যাবে, খুব বড় পরিসরে তাদের যাওয়ার সুযোগ নেই। তাদেরকে আপনি কি বার্তা দেবেন? তাদেরকে বার্তা দেব একটাই, যে আমার মুখ থেকে আপনি শুনবেন কেন? আপনি দেখেন আপনার কাছে যে ডিজিটাল রিসোর্সগুলো আছে আপনারা এগুলোর ভিতর দিয়ে যান। আপনারা তো খুব পছন্দ করেন ডিজিটাল রিসোর্স থেকে বিভিন্ন জিনিস জানার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই রিসোর্সগুলো থেকে এটা সম্ভাবনা নিয়ে আপনি জানেন। শুধু ম্যানুফ্যাকচারিংয়ের ওয়ার্ল্ডে হয় হচ্ছে আপনার 270 বিলিয়ন ডলার, $270 বিলিয়ন অ্যারাউন্ড একটা ফিগার শুধু ম্যানুফ্যাকচারিং কস্টে জুতা উৎপাদন হয় ওয়ার্ল্ডে। মাত্র 10 বিলিয়ন করলে আমি 12 লক্ষ পটেনশিয়াল এমপ্লয়মেন্ট করতে পারবো। যে এমপ্লয়মেন্ট ন্যূনতম বেতন থাকবে হচ্ছে শ্রমিকদের জন্য 12 থেকে 15 হাজার টাকা, ঊর্ধ্বে আপনার 8 থেকে 10 লাখ টাকা ম্যানেজমেন্টের জন্য থাকবে। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে ছেলেটা যে স্বপ্ন দেখবে, আমার তরুণটা যে স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখানো যাদের দায়িত্ব উনারা তো অন্য স্বপ্ন দেখায়। উনারা হচ্ছে লোকাল কমিটি করবে, কিভাবে দুষ্টামি করে টাকা ইনকাম করবে। তরুণদের যে এনার্জিটা, যে পাওয়ারটা, আমি সোজা বলতেছি এটা মিসইউজ করতেছে, আমাদের লিডাররা মিসইউজ করতেছে। অর্থনৈতিক কাজে লাগাইতে গেলে ওই ব্যাপক ভিত্তিক আপনার নলেজ গ্যাদার করতে হবে ইয়াং জেনারেশনের, এবং সেই ফেসিলিটিগুলো অ্যাভেলেবল করতে হবে তাদের কাছে। কেরিয়ার কেন করবে না? আমি তো শুটারে কেরিয়ার করে আমি মনে করি প্রাইভেট সেক্টর হিসাবে ধরেন আমি ভালো আছি, আমি গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয় আমি তো আলহামদুলিল্লাহ, মনে করেন জমঘাটে যে ট্যাক্স দেয় না, তো সেক্ষেত্রে প্রথম শ্রেণীর কর্মকর্তারা বেতনও তো পায় না। তা তুমি কি কেরিয়ার চাও বাবা? এখন হয়েছে গিয়ে যে চুরি কইরা 500টা বিল্ডিংয়ের মালিক, দুবাইতে ফ্ল্যাটের মালিক, এইগুলা দিকে যদি বড় হওয়ার আশা করো তাহলে তুমি রং ওয়েতে আসো। কিন্তু উদ্যোক্তাদেরও তো দায়িত্ব আছে, তারা কি করবে তরুণদের জন্য? উদ্যোক্তাদের দায়িত্ব, উদ্যোক্তা শুনেন, উদ্যোক্তা তো বিজনেসম্যান, ওইখানে প্রফিট ছাড়া কিন্তু কোনো কথা নাই। প্রফিট হইলে পরে প্রফিটের এক্সট্রা অংশ সোশ্যাল ওয়ার্কের জন্য সে ব্যয় করতে পারে, আমরা যেটা বলি সোশ্যাল রেসপন্সিবিলিটিতে। বাট আগে তো তার ব্যবসা সফল হইতে হবে, এরপরে ওই জায়গাগুলা। তো ওই উদ্যোক্তারা কি করবে? ওনারা ফ্যাক্টরি খোলার পরে 1-2 স্কিল লুক নিতেছে, ম্যানেজমেন্টের অপারেটর নিতেছে, এরপরে স্ট্রাগল করতেছে, শিখাইতেছে, এরপরে কোনো রকম চালু করতেছে। চালু করার একটা পর্যায়ে আগুন ধরে গেল, ইন্স্যুরেন্সের কাবার নাই বাংলাদেশে, শেষ শুনি ফরএভার হারাই গেল। উনি অনেক কষ্ট করে একটা শিল্প প্রতিষ্ঠান দাঁড় করাইলো, এক্সপোর্ট করবে, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক খারাপ, এক্সপোর্ট নষ্ট হয়ে গেল, উনি বড় ব্যাংকক্রাফট হয়ে গেল। ওনার জন্য তো কোনো একটা স্টিডি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, সাস্টেনেবল, এগুলো তো ইন্টিগ্রেটেড কিন্তু এখন না। তো একজন উদ্যোক্তার জন্য কিন্তু আপনি এখন পর্যন্ত বিদ্যুৎ অ্যাভেলেবল করতে পারেন নাই। শুনেন, আমি ট্রুলি বলতেছি, আমি আপনাকে 1 ঘন্টা বুঝাইতে পারবো শুধুমাত্র বিদ্যুৎ। দেখেন, আমি সংক্ষেপে বলি, আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি। দেখেন, আমাদের রাজনীতিবিদ এবং অনেক জ্ঞানী লোকও বলতে শুনছি, আমি টিভিতে বা টক শোতে শুনছি যে বলতেছে প্রথম শিল্প বিপ্লব আমরা অংশগ্রহণ করতে পারি নাই, দ্বিতীয়টাও পারি নাই, তৃতীয়টাও পারি নাই, চতুর্থটা আমরা মিস করবো না। শুনেন না এরকম বলে?
আরে বাবা, তুমি তো প্রথম শিল্প বিপ্লবের যে অ্যাডভান্টেজ এখনো অ্যাভেলেবল করতে পারো নাই। ওইটা ছিল স্টিম ইঞ্জিন, মানে বাল্ক ইনভেন্টরি ক্যারিং এর কষ্ট কমানো। আমাদের দেশে সেই নিজস্ব কিছু সুযোগ ছিল, পরে একদিন আলাপ করা যাবে। আমরা তো এটা গ্রহণ করতে পারি নাই। তার মানে বাল্ক ইনভেন্টরি ক্যারিং কস্ট কমানোর কোনো ধরনের মেকানিজম আপনি এখনো দেশে ইমপ্লিমেন্ট করেন নাই। সরি। দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রিসিটি যখন আবিষ্কার হইলো, হিউম্যান ভ্যালিডেশনটা মেশিন দিয়ে কনভার্ট করা। আপনি কি নিছেন? আপনার তো বিদ্যুৎ থাকে না অর্ধেক টাইম। আমার বিদ্যুৎ বিল আসে 4 লাখ টাকা, আমার ডিজেল কিনতে হয় 4 লাখ টাকা জেনারেটর চালানোর জন্য। তো আপনি তো বিদ্যুতের যে অ্যাডভান্টেজটা শিল্প বিপ্লবের নিতে পারেন নাই। তৃতীয়টা হচ্ছে কম্পিউটিং, আপনি নিতে পারেন নাই। তাহলে আমরা কি অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু শেষ করি। তার মানে কি আপনি তরুণদেরকে লেদার ইন্ডাস্ট্রিতে আসার জন্য ডিসকারেজ করছেন? না 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 নাকি না, তাদেরকে আপনি যারা লেদারে পড়াশোনা করে নাই, তারা বা ফুটওয়্যার নিয়ে পড়াশোনা করে নাই, বাইরের যারা এর বাইরে, তারা কি করবে? তারা যদি আসতে চায়, আমাদের দেশে লিমিটেড হইলেও সুযোগ আছে। আমরা তো কেরিয়ার করছি, কেমিস্ট্রিতে আমি পড়াশোনা করা, বাট আমি বহুজাতিক কোম্পানি, লোকাল সবচেয়ে বড় কর্পোরেট হাউস থেকে শুরু করে এখন আইসা প্রত্যেকটা জায়গায় সফল হয়েছি। আমি একটা বহুজাতিক কোম্পানিতে গ্লোবাল R&Dতে আমি লিড দিছি, যেখানে আরো আমার থেকেও অনেক বড় শিক্ষিত লোকজন জড়িত ছিল। ওইখানে সম্ভব, বাট আগ্রহ, অনেক লিমিটেশন নিয়ে আলাপ করা যাবে। বাট তোমার যদি কারো যদি আগ্রহ থাকে এবং এটা একটা সেক্টর, আমি বলবো সে একজন উদ্যোক্তা হিসাবে যদি এখানে এসে কিছু ব্যর্থ হয়, তার যে ক্যাপাবিলিটি হবে সে অনেক সফল হইতে পারবে অন্য যে কোনো সাইডে ব্যবসাতে। সে একজন এক্সিকিউটিভ, মানে ম্যানেজমেন্টের ব্যবস্থাপনাতে যদি আসে, সে যদি শ্রমিক লেভেলেও আসে, একটা স্কিল অর্জন করে, এখানে সুযোগ রয়ে গেছে অনেক ভালো মানে দক্ষতা অর্জন করার। হয়তোবা যেহেতু রাষ্ট্রের ওইরকম সুষ্ঠু পরিকল্পনা নাই, এই জন্য একটা উন্নত দেশে একটা ইয়াং ছেলে যত সহজে তার কর্মের মধ্যে ঢুকে সেই ইনকামটা শুরু করতে পারে, আমাদের একটু স্ট্রাগল করতে হবে এবং এই স্ট্রাগলটা মেনে নিতে হবে। যেহেতু আমাদের দেশে আর আমাদের ডিমান্ডটা থাকতে হবে সব সময় যে দেশ যারা চালায়, কারা আমার সক্ষমতা বৃদ্ধির জন্য, আমার ক্যাপাবল করার জন্য, আমাকে ক্যাপাবল করার জন্য তুমি আমাকে লোন দিবা, ওগুলো পরের ব্যাপার। তুমি আমাকে চাকরি দিয়ে দিবা, কোথায় চাকরি দিবা? গভর্নমেন্টের চাকরি দিবা? আমি ঢুকবো, আমার কাছ থেকে 10 লাখ টাকা নিবা, নেওয়ার পরে আমি পাগল হয়ে যাব গিয়ে মানুষরা হয়রানি করার জন্য, কারণ আমি ঘুষ দিয়ে চাকরি পাইছি। গভর্নমেন্টের চাকরি, পৃথিবীর কোন উন্নত দেশ গভর্নমেন্টের চাকরির উপর ডিপেন্ড করে? যতগুলো উন্নত দেশ লেস দেন 0.5%, লেস দেন এমপ্লয়মেন্টের রাষ্ট্রের 0.5% উন্নত দেশগুলোর গভর্নমেন্টের অপরচুনিটিরা। তা আপনি প্রাইভেট সেক্টরকে শুধুমাত্র ইয়াং জেনারেশনের শিক্ষা এবং কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এটা আপনার পরিকল্পনার উপর ডিপেন্ড করতেছে। আপনি ইয়াং জেনারেশনের সামনে শুধুমাত্র তার সক্ষমতা বৃদ্ধির জন্য যত যত সুযোগ আছে আপনি অ্যাভেলেবল করেন। খুব কস্টলি না এগুলা, খুব কস্টলি না, রাষ্ট্র চাইলেই পারে। তরুণ সমাজের এটা খুব আগ্রহ নিয়ে এই জেনারেশনকে আমি অনুরোধ করবো রাষ্ট্রের কাছে শক্তভাবে চাওয়া যে আমি তোমার কাছে সহযোগিতা চাই না, তোমার কাছে সাহায্য চাই না, আমি লোন চাই না, আমি তোমার কাছে চাই আমার সক্ষমতা বৃদ্ধির জন্য, আমি যেন ক্যাপাবল হই, আমি যদি পরিশ্রম করে একটা শ্রমিকের কাজ করি, আমি যেন ন্যায্য একটা ইনকাম করতে পারি। বাট ওই ফ্যাক্টরি তো চলতে হবে, আমার সক্ষমতা দেন, আমি কাজ করে ইনকাম করতে চাই। ব্যবস্থাপনার সক্ষমতা দেন, আমি ম্যানেজমেন্টে কাজ করতে চাই। উদ্যোক্তার সক্ষমতা দেন আমাকে, যেন আমি ইনভেস্ট করে টাকাটা নিরাপদে আমি ফেরত আনলে আমি প্রতিষ্ঠানটা বড় করতে পারি। আমার সক্ষমতা নিয়ে আপনারা কাজ করেন, পরিকল্পনা জানান যে আপনারা আমার সক্ষমতা বৃদ্ধির জন্য কোথায় কিভাবে কি কাজ করবেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব শামীম, শেষ প্রশ্নটি করতে চাই, 30 সেকেন্ডে যদি উত্তরটা দেন। সেটা হচ্ছে, 1 দশক পরে বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? 1 দশক পরে ভেরি ক্রিটিক্যাল টাইম যাচ্ছে বাংলাদেশের সক্ষমতা নিয়ে। এটা হচ্ছে কি আপনার, আপনি বুঝতেছেন আসলে 3টা পার্ট সক্ষমতা বৃদ্ধির জন্য হিউম্যানের, মানব শক্তিতে। একটা হচ্ছে উদ্যোক্তা, এন্টারপ্রিনার, একটা হচ্ছে ব্যবস্থাপনার, ও বহু ভেরিয়েশন আছে এখানে জ্ঞানের সঠিকভাবে শেখার জন্য, মানে দক্ষতা বাড়ানোর জন্য। আরেকটা হচ্ছে শ্রমিকদের। এটা যদি সুপরিকল্পিত উপায়ে গভর্নমেন্ট যত্ন নেয়, মোটামুটি মানের যত্ন নেয়, তাইলে বাংলাদেশে আগামী 10 বছরে খুব সম্ভাবনা আছে 25 থেকে 30 লাখ পটেনশিয়াল এমপ্লয়মেন্টের, এবং ইকোনমিতে কমপক্ষে 20 বিলিয়ন, যেখান থেকে কমপক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রের ভিতরে প্রায় 1 লক্ষ কোটি টাকা নতুন করে আসবে। আমি বলতেছি রাষ্ট্রের ভিতরে থাকবে। র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার জন্য যেটা যাবে সেটা যাবে, বাট হিউম্যান ভ্যালুয়েশন, আদার্স লোকাল ট্যাক্স, এটা ওইটার জন্য যেটা আসবে সেটাও 1 লক্ষ কোটি টাকা ছাড়া যাবে। তো 10 বছর পরে আমি দেখতে চাই যে বাংলাদেশ এই খাত থেকে 1 লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে। বাট টোটাল ব্যাপার আমরা আরো খারাপ অবস্থায় চলে যেতে পারি, বিকজ যদি এই ব্যবসা বান্ধব পরিবেশের জন্য যদি সুপরিকল্পিত এবং পরিষ্কার কমিটমেন্ট যারা দেশ শাসন করবে তাদের কাছ থেকে না আসে, তাইলে আমরা যতটুকু আছি তাও রক্ষা করা কঠিন হবে।
নিঃসন্দেহে আমরা ভালোটাই আশা করি। জনাব শামীম, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কুলাকুশলী যারা আছেন আজকে এখানে উপস্থিত, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনাদের সাথে আজকে আমি এখানে এসে উপস্থিত হয়ে কথা বলেও আমি খুবই আনন্দিত। ধন্যবাদ। ছোটবেলায় আমরা যখন একটা জুতা কিনতাম, ছোটবেলায় যখন মা বাবার সাথে করে আমরা শপিং মলে যেতাম, কিনতাম, তা বলতো যে একটা জুতা অনেক দিন টিকবে। বিশেষ কিছু জায়গাতে গেলে বলা হতো যে এই জুতাটা যাতে অনেক দিন টিকে, সেই কারণে একটা লম্বা সময়ের জন্য মানুষ জুতা কিনতো। এখন ফ্যাশন এত বেশি ট্রেন্ড হয়, মানুষের একই ডিজাইনের জুতা এখন কেউ দীর্ঘ সময় পরে না। এক এক দিন এক এক সময়ের জন্য এক এক বেলার জন্য মানুষ এক এক ধরনের জুতো পরেন, এমন মানুষকেও আমরা দেখি যে আশেপাশে। তার মানে হচ্ছে মানুষের পছন্দের জায়গা যেমন পরিবর্তিত হয়েছে, এইটিকে কেন্দ্র করে মানুষের এই জুতার বা ফুটওয়্যারের বাজারটাও বড় হয়েছে, মানুষের কেনার সক্ষমতাও বেড়েছে। প্রশ্ন হচ্ছে সেই জুতো যখন আমরা কিনতে যাচ্ছি, কতটা দেশ থেকে কিনতে পারছি, দেশীয় পণ্য কিনতে পারছি, কতটা বাইরে থেকে কিনতে পারছি, এখানেই পার্থক্যটা। আমাদের কাছে মনে হয় যে আমাদের দেশের যে ফুটওয়্যারের সম্ভাবনাটা ছিল, সেটাকে আসলে সামনে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমিনুল ইসলাম শামীম যেটি বলছিলেন যে কিছু পলিসি সাপোর্ট লাগবে, কিছু সার্টেন ইনফ্রাস্ট্রাকচার লাগবে, মানুষকে মোটিভেট করতে হবে। সেটি যদি করা যায়, আমাদের এই যে পাদুকা শিল্প বা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজে তাদের সামনে আসলে অনেক সুযোগ রয়েছে, সেটিকে কাজে লাগাতে হবে। আর আমাদের ইন্ডাস্ট্রির সম্ভাবনা তো শেষ হয়েই যায়নি, আমাদের চামড়া শিল্পর পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে কিভাবে ধরে রাখা যায় এবং সেটার জন্য কি ধরনের নতুন সিদ্ধান্ত নিতে হয়, সেটা বোধহয় এখন অন্তত নিয়ে ফেলা উচিত। আগে কি হয়েছে, অনেক ধরনের জটিলতা হচ্ছে, সেগুলোর দিকে আমরা যেতে চাই না, সামনে আমরা ভালো দিনগুলো দেখতে চাই। আশা করি যাদের যেই জায়গা থেকে যে উদ্যোগ নেওয়া দরকার তারা সেটি নেবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।